হেই ব্রোস, আর কতক্ষণ এভাবে হাত পা উঠিয়ে কাকড়ার ঠ্যাং বগের ঠ্যাং নাচব বলো তো? রুশো, আরে ব্যাটা চুপচাপ নাচতে থাক, নয়তো এই ভাঙা টেপ রেকর্ডার আবারও ভ্যা ভ্যা করে মরা কান্না জুড়ে দেবে। অগ্নি, লাইক সিরিয়াসলি, একজন ড্যান্সারকে দিয়ে এরকম বিশ্রী নাচ নাচানো হচ্ছে? আগে জানলে শালার পার্টি ফার্টি বোম মেরে উড়িয়ে দিতাম। নিবিড়, আবে এত হাইপার হোস না, বাচ্চা মানুষ তো, চুপ থাক, নয়তো আবারও সেই কান ফাটানো কান্না করলে কিন্তু বিশ্বাস কর আমি ছাদ থেইকা লাফ দিমু। কি ব্রো, নাচতে নাচতে ল্যাঙ্গুয়েজের চেঞ্জ করে ফেলছ কেন? হুয়াই হুয়াই, আবে রাখো তোর ভাষা, এদিকে জীবন যায় যায় অবস্থা। রুশোর প্রশ্নের জবাব স্বরূপ অগ্নি আরও কিছু বলবে তার আগেই ধিক্কার জানানো হাততালির তীক্ষ্ণ শব্দে চুপ হয়ে গেল তিনজনই। তবে মেয়েটি থেমে নেই, এখনও ওদের কেন্দ্র করে গোল গোল ঘুরেই চলেছে সে। না চাইতেন চোখ দুটো ভরে আসছে আমার। আজ এই দিনটাও দেখার বাকি ছিল। তবে ভাইয়ারা বেগানা মেয়েকে নিয়ে রংতামাশায় মেতেছে, এমনকি নিবিড় ভাইয়াও, যাকে নিয়ে দুঃস্বপ্নেও এমন কিছু কল্পনা করিনি শেষে কিনা তিনি এরকম এতটা জঘন্য কাজ করতে পারল। উনার কি একটুও বিবেকে বাধা দিল না? এত বড় একটা ধোঁকা দিতে পারলেন উনি আমায়? পা দুটো কেমন যেন আশার হয়ে আসছে, বল পাচ্ছি না, যেন এক্ষুনি নেতিয়ে পড়বে মেঝেতে। তবে নিত্য আপু আর রাত্রি থেমে নেই। তাদের হবু জামাইদের কৃতিকলাপ দেখে হাত তালি দিতে দিতে এগিয়ে গিয়েছে তারা ভাইয়াদের নিকটে। আমাদের দেখে ভাইয়াদের মুখ বিস্ময়ে হা হয়ে গিয়েছে, যেন আমরা এখানে আসব তার বিন্দুমাত্র সম্ভাবনা কল্পনা করেনি তারা। বাহ বাহ বাহ, দারুণ তো, ওয়াটা ব্যাচেলর পার্টি, আর এর সাথে আবার হুইস্কি ওয়াডকা ও আছে দেখছি। গ্রেট, হ্যাটস অফ টু ইউ গাইস। নিত্য, অগ্নি নিত্যর এভাবে না জেনে রিয়াক্ট করাই চিন্তায় পড়ে গেল। আজ নিজের গাধামোর জন্য এত বিশ্রী অপবাদ তাকে নিত্যর থেকে পেতে হবে দুঃস্বপ্নেও ভাবেনি সে। অগ্নি নিত্যকে বোঝানোর উদ্দেশ্যে মাথা ডানে বামে নাড়িয়ে নিত্য তুমি ভুল বুঝছ এটুকু বলতেই হাত মেলে থামিয়ে দিল তাকে নিত্য। রাত্রি ক্ষেপে গিয়ে নিজের অ্যাটম বোম রূপে কনভার্ট হয়ে সোজা নাক বরাবর ঘুষি মেরে দিল রুশোর। রুশো তৎক্ষণাৎ নাক চেপে ধরে ব্যথায় কুকিয়ে উঠল। রাত্রি আবারও মারতে যাবে তার আগেই রুশো কয়েক হাত দূরে গিয়ে নাক চেপে ধরে বলে উঠল, হেই অ্যাটম বোম, ট্রাস্ট মি, আমরা শালিকে এখানে আসতে বলিনি। শি, আর বলা হয়ে উঠল না রুশোর। এবার নাকের বদলে তার পিঠে কিল বসানো শুরু করে দিল রাত্রি। রেগেমেগে দাঁতে দাঁত চেপে সে বলল, শয়তান, ফাজিল ছাড়া, এখন এক ঠেলায় ভাড়া করে আনা মেয়েকে শালি বানায় দিলি? তোরে ভালোবাসার এই দাম দিলি আমায়? তুই এরকম আগে জানলে তো দিদার ভাইয়াকেই বিয়ে করে নিতাম আমি। ইউ ব্লাডি বিচ, বলেই একনাগারে রুশোকে উত্তম মধ্যম প্রহার করতে করতে তার অবস্থার দফারফা করে ফেলছে। রুশোর আকুতিভরা কণ্ঠে তাকে থামতে বলা বাক্যগুলো কানে তুলছে না রাত্রি। এদিকে নিত্য অগ্নিকে একের পর এক কথা শুনিয়েই যাচ্ছে। অগ্নি এতবার বলছে তার কথাটা শুনতে, বাট না, সে তাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। মাঝখান থেকে চিপায় পড়েছে নিবিড়। নারী শক্তির হাত থেকে অগ্নিরুশোকে বাঁচানোর জন্য সে ছোটাছুটি করছে স্রেফ। আর সামলাতে পারলাম না নিজেকে, ধপ করে হাঁটুতে ভর করে বসে পড়লাম আমি। সবকিছু কেমন যেন ঘোলাটে লাগছে আমার, চোখে ঝাপসা দেখতে শুরু করে দিয়েছি আমি। আমায় এভাবে গা ছেড়ে দিতে দেখে দৌড়ে এলেন নিবিড় ভাইয়া, আমায় নিজের বুকে টেনে নিয়ে গাল চাপড়াতে চাপড়াতে বলতে লাগলেন, হেই অনন্যা, গেট আপ। কি হয়েছে তোমার?
শিট, নিত্য অগ্নিপানি নিয়ে আয় ফাস্ট, চেঁচিয়ে। উনার শেষের কথাগুলো আর কানে পৌঁছালো না আমার। অন্ধকার হয়ে এলো সবকিছু, চোখ দুটো বন্ধ করে নিয়ে নিস্তেজ শরীরটা নেতিয়ে পড়ল উনার বুকেই। নিবিড়ের ডাকে নিত্য থেমে গিয়ে পেছনে ফিরে তাকাতেই ঘোমটার আড়ালে থাকা মেয়েটা প্রকাণ্ড চিৎকারে উচ্চস্বরে কান্না করতে শুরু করে দিল। মেয়েটির কান্নায় রাত্রি রুশোকে মারতে মারতে হুট করে থেমে গিয়ে অস্ফুট কণ্ঠে আনমনেই বলে উঠল, রিমি। জ্ঞান ফিরে পেয়ে আধো আধো করে চোখ দুটো খুলতেই আবারও মাথায় সেই তীক্ষ্ণ চিনচিনে ব্যথাটা অনুভব হলো আমার। কপালে ভাঁজ ফেলে আশেপাশে চোখ বুলিয়ে নিতেই বুঝলাম আমি আমার ঘরেই শুয়ে রয়েছি। আমার পাশেই ঠোঁট কামড়ে ধরে চোখ দুটো বন্ধ অবস্থায় এক হাতে কপালে স্লাইড করছেন নিবিড় ভাইয়া। আমার বা পাশে নিত্য আপু আর অগ্নি ভাইয়া চিন্তিত ভাব নিয়ে বসে আছে। রুশো ভাইয়া চেয়ার টেনে বিছানার পাশে বসে একদৃষ্টিতে চেয়ে আছে আমার মুখখানায়, তার পাশেই অপরাধীর দৃষ্টিতে ছলছল চোখে মাথা নিচু করে রয়েছে রাত্রি। আমায় জ্ঞান ফিরে পেতে দেখেই সবার মুখে হাসি ফুটে উঠল। রুশো ভাইয়া আমার হাতটা নিজের মুঠোয় ধরে মৃদু হেসে বলে উঠল, ছুটকি। ছুটকি ডাকটা কানে পৌঁছতেই কপাল থেকে হাত নামিয়ে চটজলদি আমার মুখপানে হেলে পড়লেন নিবিড় ভাইয়ার। আমায় উঠিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে জোরে জোরে বার কয়েক শ্বাস নিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে কাঁপা কাঁপা গলায় উনি বলে উঠলেন, তুমি ঠিক আছো অনন্যা? জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি? এতটা উইক কেন তুমি বলতে পারো? একটুতেই সেন্সলেস হয়ে যাও কি করে? আমি উনার কোনো প্রশ্নেরই জবাব দিলাম না। একটা সময় উনার এই বুকের মাঝেই সবথেকে বেশি প্রশান্তি খুঁজে পেলেও আজ আমি অনুভূতি শূন্য। বারবার সেই ছবিটাই ভেসে উঠছে আমার দুচোখের সামনে। উনার থেকে নিজেকে ছাড়ানোর জন্য নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতে লাগলাম উনাকে। উনার হাতের বাঁধন আলগা হতেই মুখ ফিরিয়ে উল্টো দিকে ঘুরে গেলাম আমি। মৃদুস্বরে চোখ দুটো বুজে নিয়ে ভারী গলায় বলে উঠলাম, প্লিজ আপনি যান এখান থেকে। আমায় একা থাকতে দিন। আপনার ওই পার্টির মেয়েটার কাছে গিয়ে মজমাস্তি করুন। কিচ্ছু বলবো না আপনাকে আমি। আমার কথায় নিমিষেই সবার মুখ ভার হয়ে এলো। নিত্য আপু আর রাত্রি আমায় কিছু বোঝাতে মুখ খুলবে তার আগেই ওদের থামিয়ে দিয়ে আমার দুবাহু চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিলেন নিবিড় ভাইয়া। চোখ দুটো যেন রক্তবর্ণ ধারণ করেছে উনার। তার থেকে নিঃসৃত হচ্ছে রক্তিম আভা। উনার চোখের দৃষ্টি স্থির, যেন কত শত অভিযোগ লুকায়িত রয়েছে সেই দৃষ্টিতে। সেই চোখে তাকানোর ইচ্ছে বা সাহস কোনোটাই এই মুহূর্তে কাজ করছে না আমার। উনার চোখ থেকে নিজের দৃষ্টি নামিয়ে নিতেই আরও শক্ত করে চেপে ধরলেন উনি আমায়। দৃঢ় কণ্ঠে উনি বলে উঠলেন, কি বললে তুমি? আমি কোনো মেয়ের সাথে মজমাস্তি করেছি? হ্যাঁ? ইউ স্টুপিড। কোনো কিছু না জেনে শুনে জাজ করো কিভাবে তুমি? এই বিশ্বাস তোমার আমার ওপর? কি মনে হয় আমাকে আমি ক্যারেক্টারলেস? উনি যে খুব ভালো মতোই ক্ষেপে গিয়েছেন এটা স্পষ্ট, কিন্তু উনি ক্ষেপছেন কোনো হিসেবে? সব সময় বুঝি রাগ দেখিয়ে আমায় চুপ করিয়ে রাখবেন? এমনকি যেখানে অন্যায় উনি করেছেন সেখানেও? কিন্তু না, আমি এই অন্যায় মুখ বুজে সইব না। অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী। এই প্রবাদটাকেই ধার্য করে উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিলাম আমি। তা দেখে রুশো ভাইয়া আমায় কিছু একটা বলতে যাবে তার আগেই আমায় ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে বড় বড় পায়ে হাঁটা ধরলেন উনি ছাদের উদ্দেশ্যে। হৃদয়টা মোচড় দিয়ে উঠলেও মুখ ফুটে একটা টু শব্দও করলাম না আমি। স্ট্যাচুর মতো বসেই রইলাম স্রেফ। এটা কি করলি তুই অনু? সবটা না জেনেই ছেলেটাকে হার্ট করলি?
অগ্নি ভাইয়ার কথায় ভ্রু কুঁচকে এলো আমার। এমনটা তো নয় যে ভাইয়াও অপরাধ করেনি। নিবিড় ভাইয়ার মতো সেও একই অপরাধের অপরাধী। সেই হিসেবে ভাইয়ার দিক থেকেও মুখ ফিরিয়ে নিলাম আমি। রাত্রি রুশো ভাইয়ার পাশ থেকে আমার কাছে এসে দু বাহু ঝাঁকিয়ে বলে উঠল, অনন্যা, তুই আসলেই একটা স্টুপিড। আমরা না হয় ভুল ভেবে নিয়েছিলাম, বাট আমাদের একসাথে দেখেও কি তোর মনে হলো না যে মামলাটা সেটা নয়? রাত্রির কথার পরিপ্রেক্ষিতে আমি কিছুই বলতে পারলাম না। ফ্যালফ্যাল চোখে তাকাই রইলাম স্রেফ। রাত্রি আবারও একটু দম নিয়ে বলতে শুরু করল, ওটা অন্য কোনো মেয়ে ছিল না অনন্যা, ওটা রিমি ছিল। ভুল করে ওয়াডকা খেয়ে নয় মাতাল হয়ে পড়েছিল, আর রুশোদের ঘিরে নাচ করছিল। রোশোরা ওকে থামাতে অনেক চেষ্টা করেছে, বাট কোনো কাজ হয়নি, বরং ও তিনজনকেই নাচিয়ে ছেড়েছে। না চলে মরা কান্না জুড়ে দিয়েছে। রাত্রির কথার মাঝেই রুশো ভাইয়া মুখ ফুলিয়ে বলল, এন্ড দ্যাটস হোয়াই আমরা ওকে থামিয়ে রাখার জন্য হাত পা উঠিয়ে ওরকম কাকড়ার ঠ্যাং বকের ঠ্যাং নাচছিলাম। আর ওসব হুইস্কি ওয়াডকা আমরা আনাইনি। ডেলিভারিতে রেস্টুরেন্ট থেকেই গন্ডগোল হয়েছিল। কোল্ড ড্রিঙ্কসের বদলে ওসব ভুল করে দিয়ে দেওয়ায় ব্রো বাইরে গিয়েছিল কোক আনতে। একটু থেমে ভাইয়া মুখ কালো করে আবারও বলা শুরু করল, আর তোরা তো না বুঝে ইনফ্যান্ট এত মার আমাকে আব্বুও মারেনি ছোটতে যতটা না অ্যাটম বোম বাজ মেরেছে। আই ওয়াজ ট্রিং টু সে দ্যাট শি ইজ মাই সিস্টার ইন ল, বাট অ্যাটম বোম ভেবেছে আমি বাজেভাবে মেয়েটাকে শালি বলেছি। কথাগুলো বলেই রাত্রির দিকে অভিমানে ভরা নজরে এক পলক তাকিয়েই চোখ নামিয়ে নিল রুশো ভাইয়া। অগ্নি ভাইয়া নিত্য আপুর দিকে একবার তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোদের আমাদের ওপর বিশ্বাস দেখে আমি জাস্ট মুগ্ধ রে অনু। কি করে ভাবলি তোরা আমরা এরকম লো মাইন্ডেড কাজ করব? এই চিনলি তোরা আমাদের? জানিস তুই সেন্সলেস হয়ে যাবার পর নিবিড় কি পরিমাণ ভয় পেয়ে গিয়েছিল? বারবার একটা কথাই বলছিল, আজ যদি এই পার্টি না করতাম তবে আমার অনন্যা অসুস্থ হয়ে পড়ত না। পুরো পাগলদের মতো বিহেভ করছিল ছেলেটা। আমরা অনেক কষ্টে ওকে বুঝাই যে তুই জাস্ট সেন্সলেস হয়েছিস, নাথিং এলস। মুখে পানি ছিটা দিলেই জ্ঞান ফিরবে। কিন্তু না, নিবিড় মানতেই চায়নি। ওর ধারণা এত কিছুর জন্য জাস্ট ওই দায়ী। একবার ভাব কতটা ভালোবাসে ও তোকে। তুই ওর মনে কতটা আঘাত দিয়েছিস ভাবতে পারছিস? নিত্য আপু বুঝল ভাইয়া কথাগুলো শুধু আমাকেই নয় আপুকেও মিন করে বলেছে, যার দরুন আগের থেকেও মুখটা ছোট হয়ে এলো আপুর। টলমলে চোখে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আপু বলল, আমাদের দেখায় ভুল ছিল অনন্যা। সবসময় আমরা যা চোখে দেখি তাই সত্যি হয় না। আবার দূর থেকে না দেখেও অনেক কিছুই বিশ্বাস করে নেওয়া যায় যা কিনা সত্য। আসলে আমিও বুঝতে পারছি তোমার মনের পরিস্থিতি। আকস্মিক এমন একটা ঘটনা চোখে দেখে আমরা কেউই নিজেদেরও সেন্সে ছিলাম না। নিজের সবথেকে কাছের মানুষকে এরকম জঘন্য কাজ করতে দেখলে কারোরই মাথা ঠিক থাকে না, এটা স্বাভাবিক। কিন্তু আমাদেরও ভুল রয়েছে যথেষ্ট। আমরা কেউই ভাইয়াদের এক্সপ্লেইন করার সুযোগ দেইনি। দেরি করো না অনন্যা। ভাইয়ার রাগ সম্বন্ধে তোমার ধারণা থাকার কথা, কিন্তু এটা রাগ নয় যে তা ঠান্ডা করতে পারবে যে কোনো কিছুর বিনিময়ে। ভাইয়া অভিমান করেছে অনন্যা। ভাইয়ার কাছে যাও, ভাইয়াকে বোঝাও। গো ফাস্ট। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না।
এতক্ষণ ধরে গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা জলগুলো মুছতে মুছতে ছুট লাগালাম ছাদের উদ্দেশ্যে। নিজের ওপর আজ বড্ড ঘৃণা হচ্ছে আমার। কিভাবে ভাবতে পারলাম আমি উনাকে এরকম? ভুল হয়ে গিয়েছে আমার, বড্ড ভুল হয়ে গিয়েছে। নিজের গালে নিজেকেই থাপ্পড় দিতে ইচ্ছে করছে। ছি, সে মনিও আনানয়া। ছাদে পা রাখতেই আটকে উঠলাম আমি। টেবিলে রাখা রকমারি খাবার, প্যান্ডেল, মরিচ বাতি সবকিছু বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। টেবিলটাও আগের মতো নেই, ভেঙে উল্টে পড়ে রয়েছে সেও। নিঃসন্দেহে এসব নিবিড় ভাইয়ারই কাজ। উনি ব্যতীত কেউই এসব ভাঙচুর করবে না এ বাড়িতে। ছাদের রেলিং ধরে দৃষ্টি দূর আকাশে ফেলে দাঁড়িয়ে আছেন নিবিড় ভাইয়া। উনাকে দেখে ভয়টা আরও শতভাগ বেড়ে গেল আমার। উনার কাছে যাওয়াটা কি ঠিক হবে? রাগের মাথায় ছাদ থেকে ফেলে দেবেন না তো উনি? না, না ফেলে দেবেন না। কারণ উনি তো রাগ করেই নেই, উনি তো করেছেন অভিমান। উফ, বাঁচা গেল। কিন্তু উনার অভিমান আবার কি রকম? আমার মতোই কি অভিমান করলে চুপ করে থাকেন উনি? নাকি দু চারটে থাপ্পড় বসিয়ে ক্ষান্ত হবেন উনি? এত মহা চিন্তার বিষয়। বিয়ের দিন কনের গালে 5 আঙুলের দাগ দেখলে লোকে কি বলবে? আবার উনার কাছে না গেলেও তো নয়। হয়তো পরিশেষে দেখা যাবে বিয়েটাই ভেঙে ফেলেছেন উনি। না না, আমি বিয়ের আগেই ডিভোর্সি হতে পারবো না। বিয়ে করতে হলে ভয়কে জয় করতেই হবে আমায়। এসব 7-5 ভাবতে ভাবতেই পাটি পেটিপে 1 পা 2 পা করে এগোতে লাগলাম আমি। দোয়াদরুদ পড়ে বুফে ফু মেরে নিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে এগিয়ে চললাম নিঃশব্দে। তবে ভাগ্য আমার ধোঁকা তো দেবেই। 3 কদম এগোতেই আগের মতো আকাশ পানে চেয়ে থেকেই উনি কড়া গলায় বলে উঠলেন, ভালোই ভালোই এখান থেকে চলে যাও অনন্যা, আমার কাছে এসো না। উনার গম্ভীর গলায় শান্ত নিষেধাজ্ঞায় হৃৎপিণ্ড বার কয়েক কেঁপে উঠল আমার। ঠোঁট কামড়ে ধরে আগাবো নাকি পেছাবো ভাবতে ভাবতেই আরো কয়েক ধাপ এগিয়ে গেলাম আমি। আজ এখান থেকে ভিতুর মতো লেজ গুটিয়ে পালানো মানে তীরে এসে তরি ডুবে যাওয়া। মনে মনে খানিক সাহস সঞ্চার করে আবারও এগিয়ে গেলাম আমি। আমায় পেছানোর বদলে এগিয়ে যেতে অনুভব করে কপালে ভাঁজ ফেলে ধমকে উঠবেন তার আগেই আমি উনার বুকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। উনাকে শক্ত করে আঁকড়ে ধরে অস্ফুট স্বরে ভয় ভয় বলে উঠলাম, কে কেছো? ও ওখানে কেঁচো আছে, প্লিজ বাঁচান আমায়। আমার কথায় যেন 7 আসমান থেকে ধূপ করে মুখ থুবড়ে পড়লেন উনি। ভ্রু কুচকে ফ্লোরের দিকে তাকাতেই কপালের ভাঁজটা আগের থেকেও দৃঢ় হয়ে এলো উনার। কিছুক্ষণ সেদিকে চেয়ে থেকে হঠাৎ কেঁপে উঠতে লাগলেন উনি। উনার শরীরে কম্পন সৃষ্টি হওয়ায় অবাক হলাম আমি। ভয়ের নানিদাদি ফেলে উনার বুক থেকে মুখ তুলে তাকালাম আমি। উনি হাসছেন। রাতের অন্ধকারে মরিচ বাতির আধো আধো আলোয় উজ্জ্বল উনার হাস্যজল মুখখানা সোজা এসে বিধল আমার বুকের বা পাশটায়। উনার মন খোলা হাসির ঝংকার কানে সুমধুর স্রোত হিসেবে বইতে শুরু করল আমার। উনার স্নিগ্ধ হাসি দেখে অজান্তেই মুখে মুগ্ধতার হাসি ফুটে উঠল আমারও। উনি হাসতে হাসতে ওহ মাই গড, চাউমিনকে শেষমেশ কেঁচোর উপাধি দেওয়া হল বলেই আবারও হাসতে লাগলেন উনি। পরম আবেশে আমায় নিজের বাহুডোরে আবদ্ধ করে কপালে নিজের নরম ওষ্ঠদ্বয় স্পর্শ করিয়ে হালকা স্বরে বলে উঠলেন, পাগলি একটা। ঘড়ির অ্যালার্মের সেই বিরক্তিকর তীক্ষ্ণ আওয়াজে ঘুম ভেঙে গেল আমার। 2 হাতে 2 কান চেপে ধরে চোখ পিটপিট করে মেলে তাকাতেই অগ্নি ভাইয়াকে আমার কানের কাছে অ্যালার্ম ক্লক ধরে থাকতে দেখে হকচকিয়ে উঠলাম আমি।
এটা নিঃসন্দেহে ভাইয়ার রূপধারী জিন ছাড়া আর কিছুই নয়। না হলে এত সকালে অগ্নি ভাইয়া ঘুম থেকে উঠে আমার ঘরে আসবে এ নিতান্তই স্বপ্ন মাত্র। বাস্তবে এর কোনোই অস্তিত্ব ছিল না যে মিরাকল স্বরূপ আজ থাকবে। চোখের সামনে জলজ্যান্ত জিন দেখে যে কেউই ভয়ে আঁতকে উঠবে, আবার কেউ কেউ ফিটও লাগতে পারে। আমিও ব্যতিক্রম নই। মানুষ হিসেবে জিন সামনে আসায় ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক আমার ক্ষেত্রেও। যার দরুন এক প্রকাণ্ড বাড়ি কাঁপানো চিৎকার করে বিছানা থেকে ধপাস করে ফ্লোরে আছড়ে পড়লাম আমি। আমায় এভাবে ভয় পেয়ে পড়ে যেতে দেখে ভাইয়া রূপী জিনটা যেন পৈশাচিক আনন্দ পেল। ঘর কাঁপিয়ে হুহা করে ভয়ঙ্কর হাসির ঝঙ্কার তুলে দিল সে। আমি এদিক ওদিক ভয়ার্ত চোখে তাকে প্রহার করার কিছু একটা অস্ত্র না হোক ছোট একটা বস্ত্র হলেও খুঁজছি। আদৌ জানি না জিনদের পেটালে তারা ব্যথা পায় নাকি, কিন্তু এর থেকে ভালো উপায় আর চোখে পড়ছে না আমার। আশেপাশে চোখ বোলাতেই আমার টেডিবিয়ারটা দেখতে পেয়ে ঠোঁট উল্টালাম আমি। মনে মনে তাকে বার কয়েক সরি বলে নিয়ে ভাইয়া রূপী জিনের দিকে নিক্ষেপ করতেই ভ্রু কুচকালো জিনটি। আমায় ভেঙিয়ে সে বলে উঠল, ঘুম থেকে উঠেই মারামারি করার শখ জাগছে ভালো কথা, তাই বলে তোর এই 0.00001 গ্রাম টেডিবিয়ার দিয়ে মারতে চাইছিস কোনো আক্কেলে? লাইক সিরিয়াসলি? বলেই আবারও হুহা করতে হাসতে শুরু করে দিল সে। জিনকে হুবহু ভাইয়ার মতো কথা বলতে দেখে বড্ড অবাক হলাম আমি। কাপা কাপা হাতে ভাইয়া রূপী জিনের পায়ে একটা চিমটি বসিয়ে দিতেই আউ বলেই চেঁচিয়ে উঠল সে। পা চেপে ধরেই সে বিছানায় বসে পড়ে বলে উঠল, ওই শাকচুন্নি, এগুলো তোর নখ নাকি কোদাল? সালাম করবি ভালো কথা, তাই বলে চিমটি? এবার আমি আগের থেকেও বেশি অবাক হয়ে পড়লাম। এটা যদি জিন হতো তাও এতটা অবাক হতাম না, কিন্তু এত আমার ঘুম কাতুরে ভাইয়া, যাকে কিনা 10টার আগে ঘুম থেকে পিটিয়ে উঠানো যায় না, সে আজ এত সকাল সকাল উঠল কি করে? এবার নিজেই নিজের হাতে চিমটি বসিয়ে দিলাম, উদ্দেশ্য ঘুমের মধ্যেই ঘুম থেকে উঠার স্বপ্ন দেখছি কিনা তা শিওর হওয়া। কিন্তু না, ব্যথা অনুভব হলো, তার মানে এটা কোনো স্বপ্ন নয়, এটা সত্য, বাস্তব। এতে কোনো সন্দেহ নেই আর আমার। ভাইয়া আমায় নিজের হাত নিজেকেই চিমটি কাটতে দেখে কপালে ভাঁজ ফেলল। হাতে থাকা অ্যালার্ম ক্লকটা বেড টেবিলে রেখে দিয়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এই রে, কাল পুরো 3 গ্লাস দুধ খেয়ে কি পাগল টাগল হলি নাকি? তাহলে তো বেশ চিন্তার বিষয়। আমি ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে ভাইয়ার পাশে বসে পড়ে বোকা বোকা চাহনিতে জিজ্ঞেস করলাম, আরে আমার কথা ছাড়, তুই এত সকালে উঠলি কিভাবে? আমি তো তোকে জিন ভেবে ফেলেছিলাম, চকলেটের কসম। আমার কথায় হতভম্ব হয়ে গেল ভাইয়া। চোখ দুটো বড় বড় করে ফেলে টেবিল থেকে ঘড়িটা নিয়ে আমার সামনে ধরতেই আটকে উঠলাম আমি। গলা ফাটিয়ে চিৎকার করে জুড়ে দিয়ে ভাইয়ার কানে পর্দা ফাটিয়ে বসলাম অবশেষে। নেহি। আমার চিৎকারে ভাইয়া দুকানে দুহাত দিয়ে চেপে ধরে উঠি দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠল, ওই আমার কান কি এতই সস্তা যে কাল নিত্য ফাটিয়ে ছাড়ল, আর আজ তুই বিয়ের আগেই কি ঠসা বাবা বানিয়ে ফেলতে চাইছিস নাকি? আমি চটজলদি দাঁড়িয়ে পড়ে কাদো কাদো ফেস বানিয়ে বলে উঠলাম, বেলা 11টা বাজতে আর মাত্র 6 মিনিট। আমি এতক্ষণ ঘুমোলাম কি করে? অগ্নি ভাইয়া চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে আমার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে উঠল, হ্যাঁ, তুমি সারারাত জেগে থাকবা আর ঘুম বাবাজি তোমায় টাটা বাই বলে চলে যাবে নাকি? ডাফার, যা জলদি ফ্রেশ হয়ে নে, গায়ে হলুদের দিন বাড়ি ভর্তি মেহমান আর কনে পড়ে পড়ে ঘুমোচ্ছে।
বলেই বড় বড় পায়ে শার্টের হাত গুটাতে গুটাতে চলে গেল অগ্নি ভাইয়া। আমি কিছুক্ষণ থম মেরে থেকেই স্মৃতির পাতা উল্টিয়ে গতকাল রাতের বীভৎস দৃশ্য ফুটিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। গতকাল আপনি কি তাহলে আইসক্রিমের মতো গলে গিয়েছেন? আর রাগ বা অভিমান করে নেই তো আপনি? আমার কথায় ভ্রু কুঁচকে এলো নিবিড় ভাইয়ার। আমায় নিজের থেকে ছাড়িয়ে সোজা করে দাঁড় করিয়ে দিলেন উনি। প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে স্ট্রেইট হয়ে দাঁড়িয়ে নিজের সিল্কি চোখগুলো ঝাঁকিয়ে উনি বলে উঠলেন, এত সহজে নিবিড় তোমার ওই আইসক্রিমের মতো গলে না সোনা। ভুল যখন করেইছ তার শাস্তি তো পেতেই হবে। শাস্তির কথা শুনেই ঠোঁট উল্টালাম আমি। হাজার হোক ভুল যে করেছি এটা যেমন সত্য তেমনি ভুলের জন্য শাস্তি পাওয়াটাও কাম্য। তাতে যদি উনি খুশি হন তাহলে যত বড় শাস্তিই দিক না কেন আমি মাথা পেতে নেব। সেই ভেবেই একটা শুকনো ঢোক গিললাম আমি। বুক ফুলিয়ে শ্বাস টেনে খানিক সাহস সঞ্চার করে নিয়ে মিনমিন করে বললাম, আপনি আমায় যেই শাস্তিই দিবেন আমি তাই মাথা পেতে নেব। আফটার অল দোষটা আমার। আমিই আপনাকে ভুল বুঝে অবিশ্বাস করেছি। শাস্তিটা আমার প্রাপ্য। আমার জবাবটা বোধহয় বেশ পছন্দ হল উনার। উনি বাঁকা হেসে আমার কাছে এগিয়ে এসে সামান্য ঝুঁকে পড়লেন। ঠোঁটের কোণে ঘায়েল করা সেই রহস্যময় হাসি হেসে বলে উঠলেন, দ্যাটস লাইক আ গুড গার্ল, নাও ফলো মি। বেডরুমের বিছানায় গুটিসুটি মেরে কান্না কান্না ফেস বানিয়ে অসহায় দৃষ্টিতে নিক্ষেপ করে বসে রয়েছি সামনে থাকা একটা নয় দুটো নয় পুরো তিনটে দুধের গ্লাসে ওপর। কিন্তু নির্দয় সাদা বিলাইয়ের এক ফোঁটাও দয়া হল না আমার ওপর। সামান্য একটু ভুল বুঝার জন্য এমন ভয়ানক শাস্তি দেবেন কল্পনাও করিনি আমি। আগে যদি জানতাম তো না উনাদের ব্যাচেলর পার্টিতে উকি ঝুঁকি মারতাম আর না নৃত্যরত রিমিকে পচা মেয়ে ভাবতাম আর না উনাকে ভুল বুঝে এত বড় পাপ করতাম। দুধ না খাওয়ার কোনো পথই খোলা রাখেননি উনি। আমি হয়তো শাস্তি ভোগ করব বলার পরও দুধ দেখে টেরিবেরি করব বুঝতে পেরে আগে থেকেই লবণের বয়াম আনিয়ে রেখেছেন উনি। এখন না পারছি গিলতে আর না পারছে দিন দুনিয়া ভুলে যেদিকে চোখ যায় সেদিকে ছুটে যেতে। নিবিড় ভাইয়া আমার এরকম করুণ দশা দেখে বাম সাইডের ভ্রু উঁচু করে ঠোঁট কামড়ে ধরলেন। বসা থেকে উঠে দাঁড়িয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে উনি বলে উঠলেন, বুঝেছি পারবে না তুমি। ওকে দেন আল্লাহ হাফেজ। বলেই উল্টো দিকে ফিরে হাঁটা ধরতে নিলেই দৌড়ে গিয়ে উনার পথ আটকে দাঁড়ালাম আমি। ভয়ার্ত চোখে একবার দুধের গ্লাসগুলোর দিয়ে চেয়ে অসহায় কণ্ঠে বললাম, না আপনি যাবেন না প্লিজ। আমি একটু সময় নিয়েছি তার মানে তো এই না যে খাবো না। জাস্ট 2 মিনিটেই শেষ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি ওয়েট। বলেই বুক ফুলিয়ে শ্বাস টেনে বড় বড় পায়ে এগিয়ে গেলাম টেবিলের নিকটে। নিঃশ্বাস বন্ধ করবার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে চোখ খিচে নাক চেপে ধরে ঢকঢক করে একের পর এক গ্লাস খালি করতে শুরু করলাম আমি। দুনিয়া উল্টে যাক আমার পেট ফুটবল হয়ে যাক তাও আজ এই অসাধ্য সাধন করতে হবেই আমায়, এই ভেবেই টানা 3 গ্লাস দুধ নাক চেপে সাবার করার পর অবশেষে ক্ষান্ত হলাম আমি। আমায় এরকম সুপার ফাস্ট স্পিডে একের পর এক গ্লাস খালি করা দেখে বিস্ময়ে চোখ বড় বড় করে ফেললেন নিবিড় ভাইয়া। এতক্ষণ ধরে বহু কষ্টে চাপিয়ে রাখা হাসির ফোয়ারা ব্লাস্ট করে ঘর কাঁপিয়ে হুহা করে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাওয়া শুরু করে দিলেন উনি। উনার হাসি দেখে মুখ ফুলিয়ে জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেয়ে নিয়ে দুধের স্বাদ দূর করবার চেষ্টা চালালাম আমি। পেটের অবশিষ্ট বিন্দুমাত্র জায়গাও আর ফাঁকা রইল না। না জানি আজ রাতে ঘুমোতে পারব কিনা, নাকি বাথরুমকেই বেডরুম বানাতে হবে সন্দেহ।
বেশ কিছু সময় বিছানায় গড়াগড়ি খাবার পর ক্লান্ত হয়ে উঠে বসলেন নিবিড় ভাইয়া। এদিকে এতগুলা তরল পদার্থ নিজের ছোট্ট পেটটাতে ধারণ করার ফলে আমার নাজেহাল অবস্থা। উনাকে উঠে বসতে দেখে চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম আমি। পেট চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠলাম, খুব হাসি পাচ্ছে আপনার, তাই না? নিজেই আমায় বিপাকে ফেলে নিজেই মজা নিচ্ছেন। আপনার মনে হয় না এটা নির্যাতন? এত রীতিমতো বাচ্চা নির্যাতন। আমার কথায় আমারও ঠোঁট চেপে ধরে ফিক করে হেসে উঠলেন উনি। আমার ফুলিয়ে রাখা গাল দুটো নিজের ডান হাত দিয়ে চেপে ধরে চুপসে দিয়ে দুষ্টু হেসে বললেন, ইউ নো হোয়াট, তোমায় একদম প্রেগন্যান্ট মহিলাদের মতো লাগছে। বলেই বিছানা থেকে উঠে দৌড় মারলেন উনি। আমি রেগেমেগে চেঁচাবো সেই সুযোগটা পর্যন্ত দিল না ফাজিল পোলা। মনে মনে উনাকে হাজারটা গালি গালাজ করতে করতে নিজের ফুলে উঠা পেটটার দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম আমি। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে হতাশ হয়ে ওভাবেই শুয়ে পড়লাম অবশেষে। আজ সারারাত যে ঘুম বাবাজির নানু দাদুও আমায় কাবু করতে পারবে না তা বেশ বুঝতে পারছি আমি। হঠাৎ রুশো ভাইয়ার ডাক পড়ায় ভাবনা জগৎ থেকে বর্তমানে ফিরলাম আমি। ভাইয়া ভ্রু কুচকে আবারও আমায় ডেকে বলে উঠল, কিরে ছুটকি, কোনো ভাবনায় ডুব দিয়েছিস? এখনও ফ্রেশ হোসনি কেন? ভাইয়ার ডাকে হকচকিয়ে উঠে চোখ তুলে তাকাতেই থমকে গেলাম হলুদ। রুশো ভাইয়া ইয়েলো এন্ড হোয়াইটের কম্বিনেশনে পাঞ্জাবি পরেছে। এই কালারটা দেখলেই কেন যেন মেজাজটাই বিগড়ে যায়, কিন্তু রুশো ভাইয়া হলুদে দারুণ মানিয়েছে। আমি ভাইয়ার পামাথা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিয়ে অবাক হয়ে আনমনেই বলে উঠলাম, ওয়াও ভাইয়া, ফাটাফাটি লাগছে তোমায়। কমপ্লিমেন্ট পেয়ে যেন হাওয়ায় উড়ে গেল রুশো ভাইয়া। নিজের ব্রাউন চুলগুলোর মাঝে হাত চালিয়ে ভাইয়া বলল, আরে এটা আজ নতুন কি? আমায় তো অলওয়েজ ঝাক্কাসি লাগে। আচ্ছা শুন না, তোকে একটা ছোট্ট কাজ করতে হবে, তার বদলে পুরো শপের চকলেটস এনে দেব তোকে, প্রমিজ। চকলেটের নাম শুনেই চোখ চিকচিক করে উঠল আমার। খুশিতে গদগদ হয়ে নরম গলায় বললাম, আরে তুমি বলেই তো দেখো, তোমার ছুটকি ছুটকি বাজিয়ে চোখের পলকে সব কাজ করে দেবে। আমার জবাবে মিষ্টি হাসল রুশো ভাইয়া। আমার গাল দুটো টেনে দিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, আমি জাস্ট আধা ঘন্টার জন্য বাহিরে যাব, কেউ আমায় খুঁজলে তুই প্লিজ কিছু একটা বলে চালিয়ে দিস। কেউ যাতে বুঝতে না পারে আমি বাইরে গিয়েছি। ওকে? গালে হাত দিয়ে চোখ ঘুরিয়ে খানিক ভেবে ছোট্ট করে জবাব দিলাম, ওকে ডান। ফ্রেশ হয়ে একরা সলসতার বশীভূত হয়ে হেলে দুলে ওয়াশরুম থেকে বেরোতেই চমকে উঠলাম আমি। অগ্নি ভাইয়াও রুশো ভাইয়ার মতো ইয়েলো কালার পাঞ্জাবি আর হোয়াইট পায়জামা পরে ওয়াশরুমের দরজার একেবারে সামনে দাঁড়িয়ে এদিক ওদিক চোখ বোলাচ্ছে। যেন এতক্ষণ আমার বেরোনোরই অপেক্ষায় ছিল ভাইয়া। কিন্তু নিজের ঘরের ওয়াশরুম ছেড়ে আমার ঘরের ওয়াশরুমে আসার কোনো মানে খুঁজে না পেয়ে ভ্রু কুচকালাম আমি। জিজ্ঞাসু দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে আমি প্রশ্ন ছুড়লাম, কিরে, নিজের ওয়াশরুমে কি তালা লাগিয়েছিস যে আমার ঘরে এসেছিস? অগ্নি ভাইয়া তৎক্ষণাৎ আমার হাত ধরে ওয়াশরুম থেকে বের করিয়ে এনে খাটে বসিয়ে দিয়ে বলে উঠল, আরে তোর ওয়াশরুমে ঢুকতে যাব কোনো দুঃখে? আমি তো তোর বেরোনোর অপেক্ষা করছিলাম। আচ্ছা শুন, আমি একটু বেরোচ্ছি, প্লিজ আম্মু আন্টি, এদের ম্যানেজ করে নিস। ভাইয়ার কথায় টাস্কি খেলাম আমি। একটু আগে রুশো ভাইয়া যেই আবদার নিয়ে এসেছিল, অগ্নি ভাইয়াও সেই একই আবদার করছে দেখে অবাক না হয়ে পারলাম না। কিন্তু কিছু পেতে হলে যে কিছু দিতে হয়, এই সিস্টেমটা যে এই কিপ্টুস ভাইয়ের মধ্যে কবে সেট হবে আল্লাহ মালুম।
তাই বিনিময়ে মুখ বাঁকালাম আমি। মুখ ভার করে বলে উঠলাম, কিছু না দিয়েই কাজ করিয়ে নিতে চাস, লজ্জা করে না? আমার কথার বিপরীতে অগ্নি ভাইয়া আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। আমি ভ্রু নাচাতেই মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে ভাইয়া বলল, আচ্ছা যা ম্যাগনাম আইসক্রিম খিলাবো। আব তো মান যা মেরি মা। বিনিময়ে মিষ্টি হাসলাম আমি। দুষ্টু হাসি দিয়ে বললাম, যা, জলদি আসবি। বেশিক্ষণ ম্যানেজ করতে পারবো না আমি। আমার পুরো কথাটা শোনার পূর্বেই ভাইয়া হাওয়া এক ছুটেই পগার পার। স্ট্রেঞ্জ। যাচ্ছে কোথায় এরা? হলুদের দিন তো কোনো পার্টিসার্টি হবার কথা নয়। তবে ঘরে লাইভ কুস্তি খেলা চলছে। এই কুস্তি খেলার একদিকে আমি এবং অপর পক্ষে আম্মু খালামুনি। অদ্ভুত হলেও এই কুস্তি খেলার মূলে রয়েছে ইয়েলো শাড়ি। এই শাড়ি আমায় পরিয়ে দেবার জন্য আমার সাথে কুস্তি লড়ছেন তারা দুজনেই। এই দিকে আমি তাদের কুস্তি লড়ার চূড়ান্ত প্রতিনিধি। আমার কথা একটাই, সুনামি এসে যাক, টর্নেডো বয়ে যাক, আমি হলুদ শাড়ি পরব না। নানা সেটা কথাটা এতবার বলার পরও যেন তাদের স্নায়ুতন্ত্র অবধি পৌঁছচ্ছেই না। বিয়েতে ডিপ রেড পরতে রাজি হয়েছি, তার মানে এই নয় যে গা জ্বলানো বিরক্তিকর রংটাও গায়ে জোড়াতে হবে আমায়। গায়ে হলুদ তো কি হয়েছে? হলুদ বাটা ছোঁয়াবে, ছোটখাটো মিষ্টি ফল খাওয়াবে, দ্যাটস এনাফ। এর সাথে হলুদ শাড়ি পরার কি দরকার সেটা তো বুঝতে পারছি না আমি। অনন্যা দেখ, এবার কিন্তু খুব বাড়াবাড়ি করছিস তুই। ভালোই ভালোই খাট থেকে নেমে আয়। বাড়ি ভর্তি মেহমান এসেছে, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ রে মা, আর না করিস না, শুধু একটা দিনেরই তো ব্যাপার। আম্মু আর খালামুনির কথা প্রতিবারের মতোই উপেক্ষা করে আরও এক ধাপ পিছিয়ে এলাম আমি। আম্মু বুঝল এভাবে হবে না, তাই অন্য ফোন দিয়ে আটতে হবে ভেবেই শাড়ি বিছানায় রেখে দিয়ে উল্টো দিকে ফিরে গেল আম্মু। যেতে যেতে আম্মু বলে উঠল, ঠিক আছে, আমি নিবিড়দের বাসায় ফোন করে জানিয়ে দিচ্ছি, মেয়ে আমার বিয়ে করবে না। তারা যেন অনুষ্ঠান এখানেই বন্ধ করে দেয়। কথাগুলো একদমে বলে নিয়ে আবারও হাঁটা ধরতেই এক লাফে খাট থেকে নেমে পড়লাম আমি। অবশেষে কোনো পথ খোলা না পেয়ে অগত্যাই হলুদ শাড়ি পরতে রাজি হতে হলো আমায়। আম্মু আর খালামুনি আমায় শাড়ির সাথে ফুলের অর্নামেন্টস পরিয়ে দিয়ে ঘর থেকে যেতেই দুটো পার্লার থেকে আগত মেয়ে হাতে এত বড় বড় সুটকেসের সমান মেকআপ বক্স নিয়ে ঢুকতে নিলেই দরজার সামনে দুহাত মেলে তাদের ঢুকতে নিষেধ করে দিয়েছি আমি। অল্প সাজে সুশ্রী আর অতি সাজে পেতনি কথাটায় প্রচণ্ড রকমভাবে বিশ্বাসী আমি। তাই তাদের বের করে দিয়ে একাই সাজতেন লেগে পড়েছি আমি। আম্মু বা খালামুনি কেউই আমায় এবার মানাতে পারেনি। তারা খুব ভালো করেই জানে যদি জোরপূর্বক মেয়ে দুটোকে ঘরে ঢুকিয়ে দেয় তবে দুটোর একটাও সোজা কোমর নিয়ে বাড়ি ফিরতে পারবে না। বেড়ালের মতোই খিলকা বানিয়ে ছিলকা তুলে দেব আমি দুজনেরই। অগ্নি ভাইয়া বা রুশো ভাইয়া কেউই এখনও ফেরেনি, যার দরুন ইচ্ছে করেই ধীরে ধীরে সাজছি আমি। সাজছি বললে ভুল হবে, গত 10 মিনিট যাবৎ চুলে শুধু চুরুনিই করে চলেছি স্রেফ। এমন সময় দরজায় টোকা পড়তেই টনক নড়ল আমার। ভাইয়ারা বোধহয় এসে গিয়েছে ভেবেই হেয়ার ব্রাশটা ড্রেসিং টেবিলে রেখে উঠে পড়লাম আমি। শাড়ির কুচিতে বেল লেগে পড়ে যাব ভেবে সাবধানে কুচি ধরে হেঁটে গিয়ে দরজা খুলতেই ঝড়ের গতিতে ঘরে ঢুকে পড়ে আমার মুখ চেপে ধরল কেউ। আমি চোখ বড় বড় করে তাকাতেই এক হাত দরজা লাগিয়ে দিয়ে আমায় দেয়ালের সাথে চেপে ধরলেন নিবিড় ভাইয়া। হঠাৎ এমন আকস্মিক ঘটনায় হতভম্ব হয়েছে রইলাম আমি। উনি আমার মুখ থেকে হাত সরিয়ে 2 কদম পিছিয়ে গিয়ে ঠোঁট কামড়ে ধরে নিচুপড়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন আমায়। আমি অবাক হয়ে ভ্রু কুঁচকে উনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে প্রশ্ন ছুড়লাম,
এ কি আপনি? কখন, কিভাবে, কোথায় থেকে ভূতের মতো টপকে এলেন? উনি কোনো প্রশ্নেরই জবাব না দিয়ে আমার একদম কাছে চলে এসে কোমর জড়িয়ে ধরলেন। কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে উঠলেন, সারা জীবন তো শুধু ব্লাক ব্লাক করেই মাথাটা খেয়ে নিলে, নিজেকে আয়নায় দেখেছ কি লাইট কালারে কতটা মানিয়েছে তোমায়? উনার কথার কোনো জবাবই দিতে পারলাম না আমি। কোমরে শীতল এক অনুভূতি হতেই চমকে উঠলাম সাথে সাথেই। মুচকি হেসে নিজের হাতে লাগিয়ে রাখা হলুদ আমার কোমরে ছুঁয়ে হাত উঠিয়ে নিজের গালে হলুদ লাগালেন উনি। আমি স্তব্ধ হয়ে জমে গিয়েছি যেন। নরবার বিন্দুমাত্র শক্তিও অবিশিষ্ট নেই আমার মাঝে। এবার নিজের ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখা ঘায়েল করা দুষ্টু হাসির রেখা দীর্ঘ করে ঝুঁকে পড়লেন উনি। আমার গালে নিজের হলুদ লাগানো গাল ছোঁয়াতেই আবারও কেঁপে উঠলাম আমি। শ্বাসপ্রশ্বাস ঘোড়ার বেগে ছুটতে লাগল আমার। কিন্তু তাতে উনার কোনো হেলদোল নেই। উনি আমার গালের সাথে নিজের গাল ঘষতেই ব্যস্ত। এভাবে বেশ কিছুক্ষণ নিজের গাল আমার অসহায় গালের সাথে ঘষে নিয়ে সোজা হয়ে দাঁড়ালেন উনি। নেশা ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠলেন, লুকিং বিউটিফুল। প্রথম হলুদটা তোমার গায়ে ছোঁয়ানোর অধিকারটা আমারই ছিল। সেই হিসেবেই লাগিয়ে দিতে এসেছিলাম। আল্লাহ হাফেজ। বলে খুবই সাবধানে এবার দরজার বদলে জানালা দিয়ে বেরিয়ে গেলেন উনি। আমি এখনো আগের মতো স্ট্যাচু সেজে দাঁড়িয়ে রয়েছি। এতক্ষণ ঠিক কি হলো তার কোনো অর্থই খুঁজে পাচ্ছি না আমি। উনি কি ভূত নাকি এলিয়েন? এলেন ঝড়ের বেড়ে আবার চলে গেলেন একরাশ নিস্তব্ধতা দিয়ে। দেয়াল টপকে খুবই সাবধানে বাগানে নেমে পড়ল অগ্নি। বাড়ির পেছনে দিকটায় কেউই নেই দেখে বুক চিরে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। এদিক ওদিক চোখ বুলাতে বুলতে এক ধাপ এগোবে তার আগেই আসমান থেকে ধপাস করে ৬২ কেজি ওজনের বস্তা পড়ল তার ওপর। ভার সামলাতে না পেরে দুজনেই পড়ে গেল ঘাসের ওপর। হঠাৎ এমন আকস্মিক ঘটনার সাথে আঘাতের সংমিশ্রণে ঠোঁট চেপে ধরে কুকিয়ে উঠল অগ্নি। রুশো বুঝল তার ল্যান্ডিং পজিশন একেবারেই ঠিক ছিল না, যার দরুন কোনো মানুষের ওপর এভাবে দেয়াল টপকে লাফ দিতে গিয়ে ধূপ করে পড়েছে সে। কিন্তু যার ওপর পড়েছে তাকে দেখতে সচেতন চোখে তাকাতেই মুখে হাসি ফুটে উঠল তার। দাঁত কেলিয়ে হেসে দিয়ে সে বলে উঠল, আরে ব্রো, ভেবেছিলাম এই বুঝি ভান্ডা ফুটল, বাট আই ওয়াজ রং। আসমান সে গিরা লেকিন খাঞ্জুর মে তো নেহি আটকা। ভাগ্যিস তোমার ওপরই ল্যান্ড করলাম আমি। অগ্নি বুঝল আসমান থেকে কোনো বস্তা হয় বরং দেয়াল টপকে তার মতোই রুশো লাফ মারতে গিয়ে ওর ওপর পড়েছে। ব্যথায় দাঁতে দাঁত চেপে সে রুশোকে উদ্দেশ্য করে বলল, আবে নাম ওপর থেকে, এদিকে ব্যথায় জান বেরিয়ে যাচ্ছে আমার। রুশো জিহ্বায় কামড়ে ধরে উপপপস। সরি ব্রো বলে নামতে নিতেই বাগানের গাছের আড়াল থেকে নিবিড় লুকিয়ে লুকিয়ে বেরোতে যেয়ে হোঁচট খেয়ে ধরাম করে পড়ল তাদের ওপর। একে তো রুশো, তার ওপরে নিবিড়। দুজনই অগ্নির ওপর ভর করে পড়ায় ব্যথাটা আরও তীব্রতর হয়ে উঠল অগ্নির। এবার আর সহ্য করতে না পেরে ওরে মারে মাইরা লাইচ্ছে রে বলে চাপা আর্তনাদ করল অগ্নি। রুশো আয়াম্ম মায়া বলে চিৎকার জুড়ে দিল অগ্নির সাথে তাল মিলিয়ে। নিবিড় তৎক্ষণাৎ তাদের ওপর থেকে উঠে পড়তেই কোমর চেপে ধরে উঠে পড়ল রুশো। অগ্নি একা উঠে দাঁড়াবার মতো অবস্থায় নেই দেখে নিবিড় রুশো দুজনেই টেনে তুলে দাঁড় করিয়ে দিল তাকে। তিনজনই জোরে জোরে বার কয়েক শ্বাস টেনে একে অপরের দিকে তাকিয়ে বলে উঠল, তোরা। মাঝখান থেকে রুশো ঠোঁট উল্টে বলে উঠল, এইবার বুঝলাম।
আমরা তিনজনই তবে একই গোয়ালের গরু। চলবে।